হ্যালো, কোথায় আমার পোলাপানগুলো সব কই? দেখি তাড়াতাড়ি সবাই জয়েন করো। ম্যাথ অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছি, তোমাদের দেখাবো কিছু থিওরি, কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এভরিথিং। আমাকে কি দেখা যাচ্ছে একটু কমেন্টে জানাও তো যে আমি, হ্যাঁ আমাদের অঙ্গন চলে আসছে, এই তো গুড। আবির চলে আসছে, বাহ সুন্দর। তোমরা কেমন আছো সবাই? আমি তো পুরো গৃহবন্দী একদম, এই কয়েকদিন ধরে ঘর থেকে কোথাও যেতে পারতেছি না। তোমাদের সাথে সামনাসামনি কথা হচ্ছে না, আসলে দুধের স্বাদ কি ঘোলে মেটে? সামনাসামনি কথা বলার যে টেস্ট আর এই ভার্চুয়াল জগতে কথা বলার যে টেস্ট, সে শব্দ দুটো কিন্তু আসলে সেম না। এটা কি লিখছে? পান্থু লিখছে যে আপনি হেভি লেট ভাই। না, আমি আসলে লেট না, আমি ওই 8টার আগে থেকে 7টা থেকে আমি লেকচার রেডি করতেছিলাম যে কী কী করবো। তো আশা করেছিলাম 8টার মধ্যে হয়ে যাবে, কিন্তু আসলে আমি পারিনি, এক্সট্রিমলি সরি। কারণ আসলে প্রিপারেশান ছাড়া কোনো কিছু করতে গেলে সমস্যা। বাংলাদেশে এখন দেখতেছো না যে ডক্টরদের পিপি ছাড়া হচ্ছে হসপিটালে নামাই দিচ্ছে ট্রিটমেন্ট করার জন্য। ওরকম প্রত্যেকটা ক্লাসের আগে হচ্ছে কি ক্লাস রেডি করতে হয়, দেন তারপরে ক্লাস করানো হচ্ছে বেটার। তো যাই হোক, এখানে দেখলাম আমাদের কিছু পুরাতন অ্যাডমিশন স্টুডেন্টও জয়েন করেছে, যারা এবছর অ্যাডমিশনের চান্স পেয়েছে, ওরাও আছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই আছে। না রে, আমি নাইম কি লিখছে, আপনি হেবি মজাতে আছেন, সেই খাবার বানিয়ে খাচ্ছেন। আরে খাবো ছাড়া কি করব? এই করোনা তো যদি মরে যাই, মরে যাওয়ার পর কী হবে বল? তখন তো ভূত প্রেতে ঘুরে বেড়াবো, আর নয়তো কী হবে তখন কে জানে। এই জন্য খাও, খাও দাও, মজা মাস্তি করো। আর আসলে আমার মনে হয় কি যে আল্লাহ না করুক, এই করোনার ক্রাইসিস যদি আরও 4-5 মাস থাকে, তাহলে কিন্তু দেশে দুর্ভিক্ষ হয়ে যাবে পুরো। দুর্ভিক্ষ মানুষ, তোমার পকেটে টাকা থাকবে কিন্তু খাবার পাবে না। ওকে, সো যত দ্রুত এটা শেষ হয়ে যায় তত আমাদের সবার জন্য আসলে মঙ্গল। ঠিক আছে। আবির লিখছে খাচ্ছেন আর মোটা হচ্ছেন। আবির, তোরে মারবো ধরে না, মোটা হচ্ছি না। আমি এখন রেগুলার এক্সারসাইজ করি, পার ডে 1.5 ঘন্টা করে, এবং মাসেলস আছে বুঝছিস, অনেক মাসেল আছে, দেখ দেখাবো পরে। আচ্ছা, জুয়েল আহমেদ, অঙ্গন ভাই ফর্সা হয়ে গেছেন তো আমার মতন। এই অঙ্গন, তুই কবে থেকে ফর্সা হয়েছিস? অঙ্গন নাকি ফর্সা অনেক। যাই হোক, ঠিক আছে, তোরকে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিব কেনিয়াতে, বুঝছিস? কেনিয়ার মেয়েটা কিন্তু অনেক সুন্দর হয়, খুব হট, সুন্দর হয়। হ্যাঁ, পান্থ লিখছে যে বিবিসি বললো 2 মিলিয়ন ডেথ হতে পারে। আসলে আমি জানি না, এখন আল্লাহ না করুক এরকম হলো তো সবার জন্য সমস্যা। ব্যাপারটা কি, সব কিছু কিন্তু চেইনের সাথে লিঙ্কড। যেমন সেদিন এক বাড়িওয়ালার সাথে কথা হচ্ছে, বুঝছিস? তো বাড়িওয়ালা বলতেছে যে করোনা হোক আর যাই হোক, তার তো বাড়ি ভাড়া উঠবেই। প্রথম মনে সালা জুতা তুলে দেয় একটা পিটারে। আসলে ব্যাপারটা কি যে বাড়ি ভাড়া উঠবে ঠিক আছে, বাট ভাড়াটা নেওয়ার জন্য লোক থাকা লাগবে, এবং সেই লোকের পকেটে টাকা থাকা লাগবে। তো টাকা না থাকলে তো আলটিমেটলি তার বাড়ি ভাড়া চলবে না, চলবে না। এবং আলটিমেটলি সবাই সাফারার হবে, শুধুমাত্র তোমার পকেটে টাকা থাকলে তো সব কিছু ওকে, নট দ্যাট। ওকে। হ্যাঁ অঙ্গন, উগান্ডা, হ্যাঁ ঠিক আছে অঙ্গন, তোকে উগান্ডাতে বিয়ে দিব, সমস্যা নেই, উগান্ডার মেয়েরাও খুব ভালো। আচ্ছা, তো ঠিক আছে, অনেক ফাজলামি করছে তখন ধরে, এখন চলো আমরা একটু পড়াশোনা করি, ঠিক আছে? আচ্ছা, আমাকে আগে একটু ক্যামেরাটা অন করতে হবে। ফরওয়ার্ড ক্যামেরাটা কই কই কই, এই যে। আচ্ছা, তো আমাদের আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটার নাম হচ্ছে কি বলতো? সিম্পল হারমোনিক অসিলেশন, সরল চন্দ্রিত স্পন্দন। এখন আহ, আমরা ক্লাসে অলরেডি শিখছি যে একটা বস্তু যদি একটা রেখা বরাবর ওঠানামা করে, ওকে, ওপর নিচে ওঠানামা করে, তখন অনেক কি লিখছে ভাই, আজকাল ঘটকালি করছেন নাকি? না, অনেক অঙ্গনেরটা দিয়ে শুরু করব, আর অঙ্গনেরটা করার পর তারপর তোরটা করবো, ঠিক আছে? রেডি হ তুই। তো যাই হোক, আমরা পড়াতে ব্যাক করি। তো একটা বস্তু যখন ওপর নিচে ওঠানামা করতে থাকে এভাবে, তখন এটাকে আমরা বলি কিন্তু সরলচন্দ্রিত স্পন্দন। এখন অনেকে বলতে পারে যে যদি এটা পেন্ডুলাম হয়, পেন্ডুলাম তো এভাবে সরল রেখায় ওঠানামা করে না, এটা তো ঘুরে। দ্যাট মিন্স এভাবে বক্রপথে ওইদিকে যায়, আবার বক্রপথে ব্যাক করে। তো এটাও কিন্তু একটা সরলরৈখিক গতি হবে, যদি না আমরা এই যে থিটার যে মানটা, আমরা যদি থিটার মানটাকে বলি <4 ডিগ্রি, তখন এটাকে তুমি একটা স্ট্রেইট পথে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট বলে তুমি ধরে নিতে পারো। আচ্ছা, এখন এই যে দুইটা জিনিস আমি তোমাকে বললাম, যে একটা সরল সন্ততি স্পন্দনের প্রথমত হচ্ছে একটা বস্তু ওঠানামা করতে থাকবে, এবং এখানে একটা প্রত্যনী বল থাকবে। কিন্তু প্রত্যনী বল মানে হচ্ছে বস্তু যেদিকে যাবে বল তাকে বিপরীত দিকে নামানো ট্রাই করবে। তো দেখো,
আমি এখানে অলরেডি কিছু চিত্র আঁকছি, চিত্রটা একটু খেয়াল করো। এটার স্প্রিং রিল্যাক্সড অবস্থাতে, এটা তার সাম্যাবস্থা। তো তুমি অবশ্যই জানো যে আমি যদি স্প্রিংটাকে টান দিই, এই যে স্প্রিংটাকে টান দিলে কিন্তু এদিকে একটা প্রত্যনী বল কাজ করে, এবং এই প্রত্যনী বলটা হচ্ছে তাকে আবার সাম্যাবস্থার দিকে আনার ট্রাই করে, ঠিক আছে? আবার আমি যদি স্প্রিংটাকে সংকোচন করি, দেখো এই যে এক্সের মাথায় একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে আমি তাকে বাম দিকে ধাক্কা দিছি। যদি সংকোচন করা হয় তখন প্রত্যনী বল কিন্তু হয় হচ্ছে ডান দিকে। তাহলে একটা স্প্রিংকে আমি সংকোচন করি বা প্রসারণ করি, সবসময় কিন্তু প্রত্যনী বল তাকে হচ্ছে সাম্যাবস্থাতে আনার ট্রাই করে। আগে এই ব্যাপারটা একটু দেখে আসি অন্যদিকে যাওয়ার আগে। আচ্ছা, খেয়াল করো, আমাদের এই যে এটা হচ্ছে হুকের সূত্র, তাই না? এই জিনিসটা আমি তোমাকে বলার চেষ্টা করতেছি, এটা সাম্যাবস্থা। তো তুমি এই সাম্যাবস্থা থেকে এরকে ডান দিকে নাও বা বাম দিকে নাও, দেখো এইটা হচ্ছে ফোর্সের ডিরেকশন দেখাচ্ছে, এবং এই রেখাটার দৈর্ঘ্য তোমাকে ফোর্সের মান বোঝাচ্ছে। তো আমি এটা একটু পজ করে মনে দেখা যেতে পারে, যেমন ধরো প্রথমে এই যে এখানে আছে মনে করো, এখানে থাকা মানে কি বোঝা, সে প্রসারিত হয়েছে, রাইট? তো প্রসারিত যদি হয়, এক্সটা হচ্ছে ডান দিকে, এবং এই সমীকরণটা তুমি যদি লক্ষ্য করো যে এফ ইকাল টু মাইনাস কে এক্স, তাহলে বুঝতে পারবে যে আমাদের বস্তুরা যাচ্ছে ডানে, বাট ফোর্সটা থাকে বাম দিকে, এই সাম্যাবস্থাতে আনার ট্রাই করবে। এবং এটা যদি পার হয়ে সে বাম দিকে চলে যায়, দেন কী হয় লক্ষ্য করো, এই যে বাম দিকে চলে গেছে, ভেরি গুড। এখন দেখছো এই ফোর্সের দিকটা চেঞ্জ হয়ে গেছে। সো তুমি এই অ্যারো চিহ্নটা দিকে খেয়াল করো, এটা হচ্ছে ফোর্স, অর্থাৎ এই বস্তুটা যেদিকে যাচ্ছে দেখো ফোর্স ঠিক তাকে উল্টা দিকে আনার ট্রাই করতেছে, ঠিক আছে? তাহলে এই দাগটা দিয়ে তুমি হচ্ছে ফোর্সের ম্যাগনিটিউড বা ফোর্সের ডিরেকশনকে বলতে পারো। এটা কিন্তু হুকের সূত্র। হুকের সূত্র মানে কিন্তু আমরা জানি সবাই, এটা বোঝায় যে ফোর্স এফ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে মাইনাস এক্স, এটাকে বলা হয় হুকের সূত্র। এবং এই জিনিসটা চিত্রই তুমি এখন রিয়েল লাইফে দেখতে পাচ্ছ, যে একটা স্প্রিং যখন একটা বস্তুকে নিয়ে এভাবে স্পন্দিত হয়, তখন ফোর্স এবং এক্স এই দুইটা কিন্তু ভিন্ন দিকে কাজ করে। আচ্ছা, এখন এই জিনিসটা একটু মনে করে দেখো যে এই সমীকরণটা মনে পড়ে, এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এই সমীকরণটা আসলে এই এক্সের মানটা নির্দেশ করে, দ্যাট মিনস এইটুকু এক্স কতটুকু সে ডানে বা কতটুকু বামে গেছে, এই এক্সটা প্রকাশিত হয় হচ্ছে আমাদের এই সমীকরণের সাহায্যে, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন এই এক্সটা যদি আমাদের সরণ বা অবস্থান হয়, এই যে এই এক্সটা, এটা কিন্তু আমাদের সরণ, কেমন, সাম্যাবস্থা থেকে। তাহলে এই এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করে ফেলি বা ব্যবকলন করে ফেলি, এই যে, তখন তুমি কিন্তু পাবে কি বলো তো, পাবে হচ্ছে বেগের সমীকরণ। এবং দেখো এটা সে বেগের সমীকরণ, এবং এটা তোমরা যারা পড়েছো তারা অবশ্যই জানো যে সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, এবং এই ওমেগাটা কিন্তু বাইরে চলে আসে। সো হোয়াট হ্যাপেন্স, ভেলোসিটি মান দাঁড়ায় হচ্ছে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল। এখন এখানে একটা কথা আছে, এই এক্সটা কিন্তু টাইম ফাংশন, এই ভেলোসিটিটাও কিন্তু টাইম ফাংশন, এটা এই জন্য দেখো এখানে একটা টি লেখা আছে, দেখেছো? এটার নাম হচ্ছে রেসপেক্ট টু টাইম। এখন আমি যদি এটাকে রেসপেক্ট টু সরণের সাপেক্ষে প্রকাশ করতে চাই, তখন আমার কি করতে হবে, এই যে কজ অংশটা যেটা রয়েছে এটাকে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্বারা রিপ্লেস করতে হবে, এবং তখন এই সাইন ওমেগা টি প্লাস ডেলের মান তুমি এখান থেকে লিখতে পারো এক্স বাই এ। তখন লাস্ট পর্যন্ত এটা এরকম একটা ফর্মেটে দাঁড় হয়। এবং আমি শিওর তোমরা যারা এই চ্যাপ্টারটা একটু পড়েছো তারা জানো যে ভিকে তুমি এভাবেও লিখতে পারো, আবার এভাবেও লিখতে পারো। এখন কোশ্চেন হচ্ছে কখন ইকুয়েশন 2 ইউজ করবো, কখন 3 ইউজ করবো। বি ভেরি কেয়ারফুল। 2 ইউজ করবা যদি তোমাকে কখনো বলা হয় যে 2 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর বস্তুর বেগ বের করো, অর্থাৎ সময় সাপেক্ষে যদি বেগ বের করতে বলে তখন তুমি এই সমীকরণ ইউজ করবা। আর যদি অবস্থানের সাপেক্ষে বের করতে বলো তখন তুমি এই সমীকরণ ইউজ করবে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি জিজ্ঞাসা করতাম যে সাম্যাবস্থা থেকে 3 সেন্টিমিটার দূরে, তখন এক্সের মান 3 সেন্টিমিটার হবে। আর এ মানে কিন্তু বোঝাবে, মনে রাখবা, বিস্তার, ওকে, দুই ক্ষেত্রে বিস্তার। আর ওমেগা তো অবশ্যই সবার জানা আছে, তাই না, যে ওমেগা মানে কিন্তু 2π ডিভাইডেড বাই টি, ওকে? এটা আছে আমাদের ওমেগার মান, টি মানে পর্যায়কাল। তাহলে আমি মেনলি যেটা বলতে চাচ্ছি তা হলো যে বেগকে তুমি দুইভাবে প্রকাশ করতে পারো, এটা রেসপেক্ট টু টাইম, সময় সাপেক্ষে, আর এটা হচ্ছে আমাদের অবস্থানের সাপেক্ষে। আর এই বেগকে তুমি যদি আবার ডিফারেন্সিয়েট করো তখন তুমি ত্বরণ পেয়ে যাবা, এবং এটাও তোমার নিশ্চয়ই মনে আছে, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। অথবা তুমি এটাকে অবস্থানের সাপেক্ষে যদি প্রকাশ করো
তখন আসবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো আমি দেখো কালার দিয়ে অলরেডি মার্ক করে দিছি। সময় সাপেক্ষে হচ্ছে এই সমীকরণটা, এই সমীকরণটা, এই সমীকরণটা, এই যে গ্রিন কালার দিয়ে যেগুলো মার্ক, সরি এটা কী কালার, টিয়া কালার নাকি, এটা কী কালারে, সবুজ না, সবুজ না, এই কালারটার নাম কি, এই বলো পানি, এই কালারটার নাম ভুলে গেছি, এই কালারটার নাম কি, একটু লিখে জানো তোমাকে এই কালারটার নাম কি, এই যে কালারটা, আমি কালারটা বুঝতে পারতেছি না, আমি কালার ব্লাইন্ড হয়ে গেলাম নাকি, আচ্ছা হোয়াট এভার, যাই হোক, এই যে একই কালার দিয়ে যেগুলো মার্ক করা আছে এইটার নাম হচ্ছে আমাদের টাইম ফাংশন, আর এই যে দুইটা কালার দিয়ে মার্ক করেছে এটা হচ্ছে আমাদের অবস্থানের ফাংশন। তো এই ব্যাপারটা আমি যদি তোমাকে, ও টিয়া কালার, এটার নাম টিয়া কালার, থ্যাংক ইউ, আমাদের নাইম ইকবাল নাইম লিখেছে টিয়া কালার, একজন লিখছে ইয়েলো কালার, এবার ইয়েলো না টিয়া কালার, ঠিক আছে, টিয়া কালার ইজ রাইট। এখন এই তিনটা জিনিসকে যদি তুমি গ্রাফে আঁকো তখন এটা সামথিং এরকম হবে দেখতে, একটু লক্ষ্য করো। প্রথমত তুমি এক্সের ফাংশনটা খেয়াল করো, এটা দেখো সাইন ফাংশন, এই যে কালো কালার দিয়ে আমি মার্ক করেছি, এটা হচ্ছে সাইন ফাংশন, এটা স্মরণের গ্রাফ, ওকে। অঙ্গন লিখছে কলা পাতা কালার, আরে বেটা কলা পাতা কালার, মাটি কালার, এগুলো কি কালারের নাম? স্পেসিফিকভাবে রেড গ্রিন ইয়েলো এগুলো বলা যায় না? আচ্ছা যাই হোক, ঠিক আছে, কালার শেখ বসে বসে, আমি তো কালার ব্লাইন্ড। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের স্মরণের গ্রাফ, ওকে, এক্সটা। এখন আমি যদি এই গ্রাফে একটু খেয়াল করো, আমাদের এই যে বেগের যে সমীকরণটা ছিল এটা কিন্তু কস ফাংশন। সো বেগের গ্রাফটা আঁকলে আমাদের কিন্তু সাইন যদি শুরু হয় এখান থেকে, নিশ্চয়ই তোমার খেয়াল আছে, কস শুরু হবে কিন্তু এখান থেকে। সো এই কস গ্রাফটা হবে দেখতে এরকম, অর্থাৎ সাইন যখন 0 কস তখন ম্যাক্সিমাম, সাইন যখন ম্যাক্সিমাম কস তখন 0, কথাটা খেয়াল করছো? সাইন যখন 0 কস তখন আবার উল্টা দিকে ম্যাক্সিমাম, দেখছো? তাহলে এইটা হচ্ছে আমাদের সাইন গ্রাফ, স্মরণ প্রকাশ করছে এই সমীকরণটা। তারপরে এইটা হচ্ছে আমাদের কস গ্রাফ বোঝাচ্ছে, এই যে দেখো আমি লিখে দিয়েছি এটা বেগের গ্রাফ। এবং তুমি যদি ত্বরণের মান প্রকাশ করতে চাও রেসপেক্ট টু টাইম, এটা কিন্তু মাইনাস সাইন গ্রাফ, দেখছো, মাইনাস সাইন গ্রাফ। তো মাইনাস সাইন গ্রাফ মানে কী হবে? কালো দাগটা ঠিক উল্টা করে দিতে হবে। তাহলে সাইন গ্রাফটা যদি এমন হয়, আমাদের মাইনাস সাইন গ্রাফটা হবে ঠিক এর অপোজিট, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। সো এই তিনটা গ্রাফকে তুমি একসাথে দেখার ট্রাই করো। কালো গ্রাফটা হচ্ছে স্মরণের গ্রাফ, ঠিক আছে? তারপরে এই যে কালারটা, এই কালারটা এটা হচ্ছে বেগের গ্রাফ। এই কালারটার নাম কি বলতো? এই কালারটার নাম কঙ্গন, এই কালারটার নাম একটু লিখে দিত বাবা, কী নাম এটার? শারিনতমা, অর্ঘ্য, পার্থ, এই কালারটার নাম কী রে বাবা বলতো? না আমি পাগল হয়ে গেছি পুরোপুরি, কালারের নাম মুখস্থ করতে হবে দেখি বসে বসে। তো এটা হচ্ছে বেগের গ্রাফ। আর এই যে টিয়া কালার যেটা তোমরা মাত্র বললা, এই টিয়া কালারটা হচ্ছে আমাদের ত্বরণ প্রকাশ করে। তাহলে দেখো ব্ল্যাকটা হচ্ছে আমাদের স্মরণ, এই অরেঞ্জ কালারটা হচ্ছে বেগ, আর টিয়া কালারটা হচ্ছে আমাদের ত্বরণ প্রকাশ করে। থ্যাংক ইউ, সবাই লিখেছো অরেঞ্জ, তোমাদের অ্যান্সার রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই গ্রাফগুলো আমরা এখন একটু দেখি, চলো এই গ্রাফগুলো আসলে রিয়েল লাইফে কেমন লাগে দেখতে। তো তার আগে আমি তোমাকে একটা জিনিস দেখাই, এই ব্যাপারটা একটু খেয়াল করো। এখানে আমি এটা ক্লাসে কোনো একদিন বলেছিলাম যে একটা বৃত্তাকার গতিকে তুমি যদি চাও, ওকে, একটা বৃত্তাকার গতিকে তুমি যদি চাও একটা সরল সন্ধি স্পন্দনে কনভার্ট করতে পারো। সো এখানে খেয়াল করো, এই বৃত্তাকার গতিটাকে কিন্তু আমরা একটা সাইন গ্রাফের সাহায্যে প্রকাশ করে ফেলছি, লক্ষ্য করছো? আবার দেখো বস্তুটা কিন্তু ঘুরছে, এই যে বৃত্তাকার গতি, এই বৃত্তাকার গতিকে আমরা কিন্তু ইজিলি একটা সরল সন্ধি স্পন্দন বা সাইন গ্রাফ আকারে প্রকাশ করে ফেলছে, অর্থাৎ এই গ্রাফটা দিয়ে। আর এই গ্রাফটা যে মেনটেন করবে বুঝতে হবে যে সে হচ্ছে সরল সন্ধি স্পন্দনে গতিশীল আছে। তাহলে এইটার এক্সাম্পল কী হতে পারে? মনে করো যখন আমি শিখাইছিলাম একটা সেলাই মেশিন, একটা দর্জি যখন তার প্যাডেলকে এরকম আপ ডাউন করায় তখন একটা চাকা কিন্তু ডান দিকে দেখবা ঘুরতে থাকে। তাহলে আমরা একটা বৃত্তাকার গতিকে যদি চাই, যেমন তুমি একটু খেয়াল করো, দেখো না মজা জিনিস দেখো, আমি আমার আঙুলটাকে কিন্তু ঘোরাচ্ছি এভাবে, এই যেভাবে ঘোরাচ্ছি, ওকে, বাট আমি এই কাজটা যদি এভাবে করতাম, বলো তো তোমরা আঙুলটাকে কি ঘোরা দেখতে পাচ্ছ? আমার মনে হয় না। একটু কমেন্টে জানাও তো তোমরা কী দেখতে পাচ্ছ, আঙুলটা কি ঘুরতেছে নাকি ওপর নিচে নামা করতেছে? হ্যাঁ অঙ্গন, মৃধা, একটু জানা তোমাকে বাবা তোরা, আমি আঙুলটাকে ঘোরাচ্ছি নাকি উপর নিচে নামা করাচ্ছি?
তুমি আলটিমেটলি এই দুইটা জিনিসকে পার্থক্য করতে পারবে না। অর্থাৎ আমি কিন্তু আঙুলটাকে ঘোরাচ্ছিলাম এভাবে, কিন্তু এইটাকে তুমি যখন অ্যাঙ্গেল করে দেখছো তখন দেখতেছো কিন্তু যে আঙুলটা ওঠানামা করতেছে। ওকে, ওপর নিচে, এই ওপর নিচে যে ওঠানামা করতেছে এইটাই মানে কিন্তু আমরা বলবো এই সাইন গ্রাফট। ওকে, তার মানে আমার আঙুলটা ঘুরতেছিল এভাবে, বৃত্তাকার গতি। এই বৃত্তাকার গতিকে যদি আমি এই দিক থেকে দেখতাম, এই পাশ থেকে, তাহলে এই গতিটাকে যদি আমরা এই দিক থেকে দেখি তখন আমাদের কাছে মনে হবে যে এটা আপ অ্যান্ড ডাউন, ওপর নিচে ওঠানামা করতেছে। ক্লিয়ার? তো এই ব্যাপারটাকে আমি তোমাকে গ্রাফের সাহায্যে দেখালাম। এখন এইটার আরও কিছু মার্ভেলাস এক্সাম্পল আছে, এইটা তুমি আরও বেশি ভালো বুঝতে পারবা। দেখো, এটা একটা মজার এক্সপেরিমেন্ট। ওকে, এক্সপেরিমেন্টটাতে একটা অসিলেশনকে টাইমের সাপেক্ষে দেখানো আছে। এখন এটা তুমি বুঝবা কীভাবে টাইমের সাপেক্ষে আঁকানো আছে। এইটা একটা রঙের স্প্রে, এই ব্যাপারটা বেশ মজা, একটু খেয়াল করো। এটা একটা রঙের স্প্রে, এবং স্প্রেটা একই জায়গায় দাঁড়িয়ে এরকমভাবে রং ওঠানামা করাচ্ছে, মানে রং ওপর নিচে স্প্রে করতেছে। আর পেছনে যে পর্দাটা দেখো, এই পর্দাটা দুটা হুইলের সাথে কানেক্টেড, এই পর্দাটা জাস্ট সরে যাচ্ছে। এই পর্দাটা যে সরে যাচ্ছে এই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে টাইম। ওকে, সো ইউ মে থিঙ্ক লাইক দিস, যে এটা হচ্ছে টাইম, এই যে পর্দাটা হচ্ছে টাইম ফ্রেম। কথাটা খেয়াল করবা কিন্তু, এই পর্দাটা ডান দিকে যাচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছ কি? এই যে ডান দিকে পর্দাটা যাচ্ছে এটা হচ্ছে টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমে একটা বস্তু এখন যদি ওঠানামা করে তখন জিনিসটা দেখতে কেমন হবে। অর্থাৎ এই কালো যে গ্রাফটা, এইটা কিন্তু সেই স্মরণের গ্রাফ যেটা তুমি এখানে দেখছো। লক্ষ্য করে এই দুটাকে একসাথে দেখো, এই দুটো জিনিস কিন্তু আলটিমেটলি সেম। অর্থাৎ আমাদের এই যে বস্তুটা ওঠানামা করছিল এটাকে যদি আমরা টাইমের সাপেক্ষে দেখাই তখন এটা কিন্তু দেখতে এরকম একটা সাইন গ্রাফের মতন হবে। এবং এইটার আরও ভালো একটা ভিডিও আমার কাছে আছে, এটা না, এই ভিডিওটা, এটা এমআইটির একটা ভিডিও লেকচার, সেখান থেকে আমি মূলত এটা একটু কাট করে তোমাকে দেখাচ্ছি। খেয়াল করো, এখানে কি করা হয়েছে, এটা একটা রঙের বোতল। ওকে, এই রঙের বোতলটা স্প্রে করতে পারে, দুটি স্প্রিংয়ের সাথে এটা কানেক্টেড আছে, এটা আপ অ্যান্ড ডাউন গতিতে ওঠানামা করতে পারে। একটু খেয়াল করো ভিডিওটা, আমি তারপর তোমাকে যেটা বুঝতে পারবে না বোঝাচ্ছি। দেখছো, রং জাস্ট স্প্রে করছে, ওই দেখো, দেখছো? আর ইউ গেটিং দ্য পিকচার? কতটা মার্ভেলাস জিনিস দেখছো লক্ষ্য করে। আবার একটু মাঝখান থেকে দেখো, জিনিসটা কিন্তু একটা স্পন্দন, এই বস্তুটাই কিন্তু ওঠানামা করতেছে। আর এই স্পন্দনটাকে যদি আমরা টাইমের সাপেক্ষে লক্ষ্য করি তখন কেমন হবে দেখতে। এই যে আপ অ্যান্ড ডাউন, এটাকে আমরা টাইমের সাপেক্ষে দেখছি, তখন দেখতে জিনিসটা একটা সিম্পল সাইন গ্রাফের মতন। তার মানে সাইন গ্রাফ, স্পন্দন এবং সার্কুলার মোশন, এই সব কিছু কিন্তু আসলে একই জিনিসের ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। আমি আশা করি তুমি বুঝতে পারছো যে কীভাবে একটা স্পন্দন এবং একটা সাইন গ্রাফ ইকুইভ্যালেন্ট হয়। বুঝতে পেরেছ? তাহলে তোমরা এতদিন যারা এই ব্যাপারটা মেলাতে পারোনি যে একটা স্পন্দনের মধ্যে সাইন কোত্থেকে আসে, ঠিক আছে, আমি তাদের জন্য বলতেছি এই যে গ্রাফটা, এই গ্রাফের বিস্তার কত, মানে এই সাম্যাবস্থা থেকে সে কতটুকু উপরে থাকবে বা কতটুকু নিচে থাকবে, এই জিনিসটা, অর্থাৎ এই যে এইটুকু জায়গা যদি আমি তোমাকে মার্ক করে দেই, এইটুকু জায়গা, এইটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ওয়াই, এবং এখানে আমি সেক্ষেত্রে এটাকে ওয়াই না বলে বলেছি হচ্ছে এক্স। তাহলে এক্স কথাটা মানে কি বোঝাচ্ছে বলো তো? এক্স কথাটা মানে হচ্ছে সাম্যাবস্থা থেকে কতটুকু উপরে বা কতটুকু নিচে। কথাটা মাথায় রাখবে সবাই, সাম্যাবস্থা থেকে কতটুকু উপরে বা কতটুকু নিচে, এইটা মানে হচ্ছে আমাদের এই যে এইটুকু, এবং সেটার সমীকরণ হচ্ছে এইটা। তাহলে কেউ তোমাকে যদি কখনো এক কথা প্রকাশ করতে বলে যে আচ্ছা এই সরলচন্দ্র স্পন্দনে সাইন গ্রাফটা বা সাইন ফাংশনটা কেন আসছে, তুমি তাকে এই কথাটা বলবা যে একটা স্পন্দনকে যদি আমরা সময় সাপেক্ষে দেখাই, কথাটা খেয়াল হাতের দিকে দেখো, স্পন্দনকে যদি আমরা সময় সাপেক্ষে দেখাই তখন এটা একটা সাইন গ্রাফ দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, এবং এই সাইন গ্রাফের বিস্তার মানে হচ্ছে আমাদের সাম্যাবস্থা থেকে সরণ প্রকাশ করে। আচ্ছা, এখন আমরা এই স্পন্দনের শক্তি সম্পর্কে কিছু তথ্য জানবো, দেওয়ার তার আগে আরেকটা গ্রাফ একটু দেখতে হবে। এই যে আমি অরেঞ্জ কালার দিয়ে দুইটা ইকুয়েশন লিখেছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে, একটা ছিল বেগের সমীকরণ v = ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং একটা ছিল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এই গ্রাফটা যদি তুমি আঁকো, খেয়াল করো, এক্সের মান যদি 0 হয়, এই যে
এখানে কিন্তু ছিল রেসপেক্ট টু কী বলো তো, রেসপেক্ট টু টাইম, আর এখানে আছে হচ্ছে রেসপেক্ট টু পজিশন বা অবস্থান। তাহলে আমি বলছি হচ্ছে যে এক্সের মান যদি 0 হয়, এই যে এক্সের মান এই যে 0, তাহলে আমাদের বেগের মান কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম। দেখো এক্স 0 মানে এটা বাদ, তাহলে ভি এর মান হবে হচ্ছে ওমেগায়। এবার যদি তোমরা কি মারামারি করতেছো, তাহের, অঙ্গন, তমা মারামারি করতেছে। কি উপলক্ষে মারামারি করতেছে? তাহের কেন যোগ দিছে? শোনো, আইনস্টাইন একটা কথা বলেছিল, বুঝছো? সেটা হচ্ছে ফিজিক্স এমন একটা জিনিস, তুমি যদি বুঝো তুমি একটা বিড়ালকেও ফিজিক্স বোঝাতে পারবা। সুতরাং তাহের আসছে, আমরা তাহের কাছকে বিড়াল মনে করি। ওকে, থিঙ্ক তাহের অ্যাজ এ বিড়াল, এবং আমরা তাহের কাছকে ফিজিক্স শেখা ছাড়বো। ঠিক আছে তাহের, তুমি থাকো আমাদের সাথে, সমস্যা নেই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এক্সের মান যদি আমরা বলি 0, তাহলে বেগের মান হচ্ছে ওমেগায়। আর এক্সের মান যদি বলা হয় প্লাস বা মাইনাসে, এই যে প্লাসে বা মাইনাসে, প্লাসে বা মাইনাসে, তখন এটা মান কিন্তু 0 হবে। অর্থাৎ আমি বলছি হচ্ছে বেগের গ্রাফটা দেখতে এইটা বোঝাচ্ছে যে সাম্যাবস্থাতে বেগের মান ম্যাক্সিমাম এবং বিস্তারের প্রান্তে বেগের মান হচ্ছে 0, বিস্তারের প্রান্তে। আর ত্বরণ বোঝাচ্ছে হচ্ছে সাম্যাবস্থাতে ত্বরণ 0 আর বিস্তারের প্রান্তে ত্বরণের মান কিন্তু ম্যাক্সিমাম। সো একটু খেয়াল করো যে বেগের প্যাটার্নটা, বেগ যখন কমতে শুরু করে, এই যে ত্বরণ দেখো তখন বাড়তে শুরু করে। লক্ষ্য করছো ব্যাপারটা? তুমি সাম্যাবস্থা থেকে ধরো ডান দিকে যাচ্ছ, হোয়াট উইল হ্যাপেন? সাম্যাবস্থা থেকে ডান দিকে গেলে ত্বরণ বাড়তে থাকবে আর বেগ কমতে থাকবে। ক্লিয়ার? তাহলে শক্তির সাথে এর সম্পর্কটা কেমন, এইটা একটু আমরা ভালো করে দেখি, চলো। এই দেখো, এটা স্প্রিং স্পন্দিত হচ্ছে, কেমন? ভেরি গুড। এখন এখানেও আমাদের একটা জিনিস শেখার আছে, একটু লক্ষ্য করো। এইটা, এই 3টা গ্রাফ কিন্তু, এটা হচ্ছে এক্সের গ্রাফ, এই যেটা, এটা বেগের গ্রাফ, এটা হচ্ছে আমাদের ত্বরণের গ্রাফ। সো তোমরা এই গ্রাফটা কোন পজিশন আছে সেটা এই লাল দাগের বলটা দিয়ে মোটামুটি মার্ক করতে পারবা। ধরো আমরা গ্রাফটা একদম শুরু থেকে দেখি, খেয়াল করো, এই যে একদম শুরুতে, একদম শুরুতে মানে এটা কিন্তু সাম্যাবস্থা। তা দেখছো, এই যে সাম্যাবস্থা, এটা হচ্ছে আমাদের একদম সাম্যাবস্থা। তো সাম্যাবস্থাতে এক্সের মান 0, তখন বেগের মান ম্যাক্সিমাম, ত্বরণের মান তখন 0। কি বলছো অঙ্গন? তাহের আন্টিরাও তাহলে, আচ্ছা আন্টিদের কি সমস্যা? আন্টিদের রেসপেক্ট করবি, আন্টিরা হচ্ছে মায়ের মতন। আন্টিদের সাথে কি সমস্ত ফষ্টি নষ্টি কথাবার্তা তোরা লিখিস? এ তো আমি তো দেখতেছি আমার অফিসে আন্টিদের আসে বন্ধ করে দিতে হবে। অঙ্গন তোকে মারবো ধরে, বুঝলি? আসলে তোকে উগান্ডা বিয়ে দিব দাঁড়া। আচ্ছা যাই হোক, তাহলে এই সাম্যাবস্থা, এই সাম্যাবস্থাতে এক্সের মান 0, বেগের মান হচ্ছে ম্যাক্সিমাম, আর ত্বরণের মান হচ্ছে 0। লক্ষ্য করছো? এখন দেখো কিছুক্ষণ পর এই যে এই পজিশনটা, এটা কিন্তু উপরে যেতে যেতে একদম সাম্যাবস্থা থেকে ম্যাক্সিমাম পজিশনে চলে গেছে। এখন দেখছো ত্বরণটা সাম্যাবস্থার দিকে, এইটা সাম্যাবস্থার লাইন, এটা এখন তার ত্বরণ সাম্যাবস্থার দিকে, এবং এই হচ্ছে তার ম্যাক্সিমাম পজিশন, অবস্থান ম্যাক্সিমাম। তখন দেখো বেগ কিন্তু 0। লক্ষ্য করছো? হাতের দিকে দেখো, অবস্থান ম্যাক্সিমাম মানে বেগ 0। এবং তখন আরেকটা ব্যাপার বুঝতে হবে, তখন বেগের মানটা 0 হলে ত্বরণ কিন্তু ম্যাক্সিমাম। একটু লক্ষ্য করো, সাম্যাবস্থা থেকে উপরে চলে গেছে, তাহলে বেগ হচ্ছে নিচের দিকে, সরি ত্বরণ নিচের দিকে। তাহলে সাম্যাবস্থা থেকে যখন সর্বোচ্চ অবস্থানে থাকবে তখন বেগের মান 0, এবং দেখছো ত্বরণের মান তখন উল্টা দিকে ম্যাক্সিমাম। সো এইটার সাথে এইটা মেলাও, এই দুইটা গ্রাফ, এইটা এবং এইটা। দেখো সাম্যাবস্থা থেকে সরণ যেদিকে, ত্বরণ তার উল্টা দিকে, দেখছো? এবং আরও কিছু সময় পর তুমি লাল দাগটার দিকে মার্ক, এইদিকে নজর রাখো। আরও কিছু সময় পর দেখো এটা, এই যে এ কিন্তু ওপরে যে আবার সাম্যাবস্থার দিক থেকে তো চলে আসছে, সাম্যাবস্থায় চলে আসতে তখন লক্ষ্য করে দেখো বেগের মান ম্যাক্সিমাম এবং ত্বরণ তখন কিন্তু 0 হয়ে গেছে। তার মানে এভাবে তুমি এটার বেগ কত হবে, ত্বরণ কত হবে, সরণ কত হবে তা কিন্তু গ্রাফের সাহায্যে প্রকাশ করতে পারবা। সো এটা কিন্তু একবারে দেখা ট্রাই করো যে কী হচ্ছে এখানে। তুমি বস্তুটা স্পন্দনের সাথে সাথে ওই লাল ডটটা দিকে খেয়াল করবা, এবং লাল ডটটা বোঝাচ্ছে সে সাম্যাবস্থা থেকে কোথায় আছে, উপরে আছে নাকি নিচে আছে, কোথায় আছে এক্স্যাক্টলি, এটা তুমি মোটামুটি ওই লাল ডটটা থেকে বুঝতে পারবে। এবং এইটাকে তুমি যখন পড়বা এটাকে কিন্তু মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? যে আমাদের সাম্যাবস্থা মানে কি হবে, বিস্তারের প্রান্ত উপরে বা নিচে থাকলে কি হবে। সো এই 3টা গ্রাফই কিন্তু তোমার একসাথে আঁকলে এরকম দেখা যাবে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে থিওরি, দিস ইজ থিওরি অ্যান্ড দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল ইভেন্ট। এটা স্প্রিংকে যদি আন্দোলিত করা হয় তখন টাইমের সাপেক্ষে আমাদের এক্স, ভি এবং এ কেমন হবে দেখতে।
এবং এখন আমি একটু শক্তির ব্যাপারে তোমাদের সাথে একটু কথা বলতে চাই, বাট এই অ্যাপসটা দেখে তুমি মজা পাবা বেশ। এটা তোমাকে শক্তি সম্পর্কে কিছু আইডিয়া দিবে। একটু খেয়াল করো, আমি এটাকে একটু টেনে বা একটু সংকোচন করে ছেড়ে দিতে পারি, এবং তুমি খেয়াল করে দেখো আমি যদি এটাকে টান দেই বা সংকোচন করি, এইখানে দেখছো পি নামক একটা জায়গা আছে। পি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে আমি এটাকে একটা কাজ করি, আমি একটু টেনে ছেড়ে দিই। এই যে টানলাম, তুমি লক্ষ্য করছো আমি যখন এটাকে টানতেছি তখন পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাচ্ছে। তার মানে আমি ব্যাপারটা এভাবে চিন্তা করতে পারবো, যেটাকে যখন আমি টানলাম তখন এর পোটেনশিয়াল এনার্জি সব থেকে বেশি। তাহলে এবার যদি আমি একে ছেড়ে দেই, লুক হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। এটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখছো আমি এখান থেকে ছাড়ছিলাম, কিন্তু এই যখন এখানে চলে গেল তখন পোটেনশিয়াল এনার্জি কমে গেছে, আর দেখো তখন কাইনেটিক এনার্জি কিন্তু বেড়ে গেছে। এবং এই সেই তিনটা গ্রাফ, এক্সের গ্রাফ, ভি এর গ্রাফ, আর হচ্ছে ত্বরণ বা এর গ্রাফ। সো তুমি আগে পুরো জিনিসটা দেখে নাও, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। লক্ষ্য করছো পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি কীভাবে ইন্টারচেঞ্জ হচ্ছে? একটা বাড়লে কিন্তু তারা অটোমেটিক্যালি কমছে। ক্লিয়ার? আর এই গ্রাফগুলো, এটা বোঝাচ্ছে তোমার এক্সের গ্রাফ, এটা বোঝাচ্ছে ভি এর গ্রাফ, এটা বোঝাচ্ছে হচ্ছে আমাদের এর গ্রাফ। সো আলটিমেটলি আমি যদি চাই ফ্রিকোয়েন্সি একটু বাড়িয়ে দিতে পারবো। এখানে দেখো ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট অপশন আছে। তাহলে আমি যদি ফুল ফ্রিকোয়েন্সি দিই, দিয়ে যদি আমি এটাকে টেনে ছেড়ে দিই, তাহলে তুমি মজা পাবা বেশ। দেখবা খুব ফাস্ট স্পন্দিত হচ্ছে, দেখছো? এই দেখো খুব ফাস্ট। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মান অনেক বেশি, 1 সেকেন্ডে সে অনেকবার স্পন্দিত হচ্ছে বলে এই জিনিসটা দেখতে কিন্তু এরকম বেশ ফাস্ট। এবং আমি যদি কোনো একটা মোমেন্ট এটাকে পজ করে দিই, মনে করো এই যে পজ করে দিছি, খেয়াল করো তাহলে সাম্যাবস্থা থেকে সেটা দূরে আছে কিন্তু। এবং তখন দেখছো তখন আমাদের পোটেনশিয়াল এনার্জি কিন্তু বেশ বেশি, কাইনেটিক এনার্জি অলমোস্ট নাই বললেই চলে। এবং আরও কিছু সময় পর দেখো পোটেনশিয়াল এনার্জি কমছে, কাইনেটিক এনার্জি কিন্তু বাড়ছে। আর একটু পর পোটেনশিয়াল এনার্জি অনেক কমে গেছে, কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। এবং ঠিক সাম্যাবস্থায়, এই যে সাম্যাবস্থায় পোটেনশিয়াল এনার্জি একদম জিরো, তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। সো এভাবে এই স্পন্দনে কিন্তু শক্তির ইন্টারচেঞ্জ হতে থাকে। এইগুলো কিন্তু তোমাদের বইতে আঁকা আছে, এটা একটু খুব কেয়ারফুলি দেখবা যে একটা বস্তু যখন স্পন্দনে স্পন্দিত হয় তখন কিভাবে তার পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি কীভাবে ইন্টারচেঞ্জ হচ্ছে। সাদিক আল সাবা কি লিখছে, আবু তাহের ভাই আপনি কথা না বলে ক্লাস করেন। এই তাহের, তুমি কথা না বলে ক্লাস করানো এখান থেকে বেরিয়ে যাও। আমরা কোনো অপদার্থকে এখানে রাখবো না যারা বসে বসে আন্টিদের দিকে তাকায় থাকে। আচ্ছা যাই হোক, তাহলে এভাবে তুমি কিন্তু ইজিলি এনার্জির জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারো। আমি ফ্রিকোয়েন্সিটা একটু কমাই দিলে হয়তো বা ব্যাপারটা একটু স্লো হবে এবং তুমি ধরতে পারবা যে কি হয়। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি কমাই দিছি আমি, দেখো তখন কত ধীরে ধীরে, দেখছো খুব আস্তে আস্তে কিন্তু এনার্জি ইন্টারচেঞ্জ হচ্ছে। মানে আমার এখন স্পিড বা ফ্রিকোয়েন্সির মানটা কিন্তু অনেক কম। তো এগুলো ছিল মোটামুটি ফ্রিকোয়েন্সির কথা। এখন আমি তোমাকে একটা মজার জিনিস শেখাবো, এটার নাম হচ্ছে, শব্দটা মনে রাখবা, ড্যাম্পিং। ড্যাম্পিং, হোয়াট ইজ ড্যাম্পিং? ড্যাম্পিং কথাটা মানে বোঝায়, কথাটা মনে রাখবা, ড্যাম্পিং। আমরা নর্মালি কী জানি, রিয়েল লাইফে যে একটা বস্তু কিন্তু এভাবে স্পন্দিত হয়। তো যদি কোনো বাধাবিঘ্ন না থাকে সে কিন্তু সারা জীবন এভাবে স্পন্দিত হতে পারে। কিন্তু যদি বাধাবিঘ্ন থাকে, হোয়াট উইল হ্যাপেন, তার বিস্তার আস্তে আস্তে কমতে 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 কিন্তু কোনো এক সময় পর থেমে যাবে। তার মানে হচ্ছে আমি বলছি একটা পেন্ডুলামকে যদি আমরা এভাবে জাস্ট টেনে ছেড়ে দেই, এ কি সারা জীবন এভাবে দুলবে? দুলবে না, কিন্তু এ কী হবে, এ দুলতে 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 কোনো এক সময় পর এ কিন্তু আবার সাম্যাবস্থা সে থেমে যাবে। এই ইভেন্টটার নাম হচ্ছে ড্যাম্পিং। সো কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন কথাটা মানে কি, সিম্পল হারমোনিক মোশন শব্দটা মানে বোঝাবে যে এর বিস্তার কখনোই কমবে না। বাট ইফ ইউ অ্যাড ড্যাম্প, এইটা মানে হলো যে সময় সাপেক্ষে তার বিস্তার আস্তে আস্তে কমতে থাকবে। দেখো আমি প্রথমে এই যে এখানে আমার ড্যাম্পিং অ্যাডজাস্টমেন্ট করার অপশন আছে, আমি প্রথমে কোনো ড্যাম্পিং দিব না, ড্যাম্পিং একদম জিরো। তাহলে এই যে বস্তুটা দেখো, তার বিস্তার কিন্তু কখনো চেঞ্জ হবে না, তার বিস্তার সেম, সে ওই বিস্তার নিয়ে কিন্তু কাঁপছে। এবার আমি ড্যাম্পিংটা একটু বাড়াবো, এই যে একটু ড্যাম্পিং দিলাম, দেখছো ড্যাম্পিং দিলাম মানে হচ্ছে একটু রেজিস্ট্যান্স আছে, একটু বাধা আছে। তো রেজিস্ট্যান্স বা বাধা থাকলে তোমার কি মনে হয় এর বিস্তার কি সারা জীবন একই থাকবে? না, বিস্তার বেশি থেকে আস্তে আস্তে কমতে 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 কিন্তু থেমে যাবে। দেখো লক্ষ্য করে দেখো, বিস্তার বেশি, এই যে কমতে শুরু করছে, দেখছো এই দেখো এই দেখো এই দেখো, এই যে থেমে গেছে। আচ্ছা আর একটু দেখো, আমি আর একটু কমাই দিই, তাহলে বেশি ভালো বুঝতে পারবা। দেখো বেশি বিস্তার থেকে দেখছো কীভাবে বিস্তার কমে যাচ্ছে, কমতে 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 এই দেখো বিস্তারটা আবার কিন্তু থেমে গেল। তো এই যে ইভেন্ট টাকা আছে, এইটার নাম হচ্ছে ড্যাম্পিং, অর্থাৎ এখানে বাধা আছে বলে
তার বিস্তার আস্তে আস্তে কমে গেছে। এবং আরও যদি কমানো হয় ড্যাম্পিংটা, তখন দেখবা যেটা কমার ফ্যাশনটা অত র্যাপিড হবে না। এই যে কমছে, বাট সৌন্দর্য কিন্তু, রাইট? প্রথমে বিস্তার বেশি, পরে কম, পরে আরও কম। এখন দেখ, আমি যদি অনেক ড্যাম্পিং দিই, এই যে হিউজ ড্যাম্পিং, তখন তোমার কি মনে হয় কি স্পন্দন হবে? হবেই না। এই যে দেখছো কি হলো? ইটস রিয়েলি নাইস। আবার দেখো, আমি যদি এতটুকু ড্যাম্পিং রাখি, তখন কিন্তু স্পন্দন হবে। এই যে স্পন্দন হয়ে 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 এই যে থেমে যাবে। কিন্তু আমি যদি ড্যাম্পিংটা 100% দিই, মানে অনেক বাধা, মানে থিঙ্ক লাইক একটা মার্বেলকে তুমি কাদার মধ্যে ফেলে দিছো, তো কাদার মধ্যে যদি ফেলে দাও, ও কাদার মধ্যে যে কি ঢুকে রয়ে যাবে না পুরোপুরি, এটা মনে হচ্ছে প্রচুর ড্যাম্পিংয়ের সম্মুখীন হচ্ছে। তো তখন দেখো কী হবে, এই যে মনে করো তোমার বস্তুটা ও ওই যে দেখছো উপর থেকে নেমে ও কি তার অসিলেশন দেয়নি, কারণ এখানে এতটাই ড্যাম্পিং ছিল বা বাধা ছিল যে সে আর আন্দোলিত হওয়ার কোনো অপশন পায়নি। তো যাই হোক, এটার নাম মনে রাখবো, এটার নাম হচ্ছে ড্যাম্পড সিম্পল হারমোনিক অসিলেশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তুমি একটু দেখো, সেটা হলো যে একটা স্প্রিং এবং একটা বস্তু যদি এভাবে স্পন্দন হয়, মানে স্পন্দনটা হচ্ছে লাইক দিস, এরকম, এই দুইটা জিনিস কিন্তু আলটিমেটলি সেম। সো এখানে কি আছে, একটা তার বাধা আছে একটা মোটা রডের সাথে, দেখছো? স্প্রিংটা কি করছে, স্প্রিংটা কিন্তু ওপর নিচে ওঠানামা করতেছে, হেলিকপ্টার যাচ্ছে মাথার উপর দিয়ে। আচ্ছা যাই হোক, স্প্রিংটা হচ্ছে ওপর নিচে ওঠানামা করতেছে এভাবে, আর এই যে তারটা, এই তারটা টুইস্টিং হচ্ছে বা প্যাচ খাচ্ছে। দুইটা জিনিসকেই তুমি যদি চাও সাম্যাবস্থার সাপেক্ষে, কিন্তু ওই যে আমাদের সেই জিনিস হয়ে গেল, কোথায় গেল কোথায় গেল, এই যে সেই ওয়াই কল টু এসআইন ওমেগা টি প্লাস ডেলের সাহায্যে তুমি হচ্ছে এই স্পন্দন বলো বা এই স্পন্দন বলো, দুইজনকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে। আচ্ছা, এখন আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছিলাম, সেটা হলো যে আমরা যদি পৃথিবী ফুটা করে একটা বস্তুকে বা তোমাকে যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দেই, তো তুমি কি মনে আছে কি হয়? তুমি কিন্তু পৃথিবীর মধ্যে যে টানেল, এই টানেলের মধ্যে আটকে যাবো। অর্থাৎ তুমি যদি চাও এক মাথাতে কোনো মাথা যেতে পারবে না, তুমি হচ্ছে এভাবে টানেলের মধ্যে আপ অ্যান্ড ডাউন গতিতে ওঠানামা করতে থাকবা। এই জিনিসটা তোমার বেগ কেমন হবে কোথায় এবং কোন জায়গার টেম্পারেচার কেমন, এইটার একটা মজার জিনিস আছে, আমি তোমাকে একটু দেখাচ্ছি। দেখো, ধরো এই হচ্ছে আমাদের একটা ভিডিও, এই যে পৃথিবী দিয়ে একটা টানেল করা হয়েছে, এবং তোমাকে আমি পৃথিবীর এই অংশটা একটু দেখাই, একটু খেয়াল করো। পৃথিবী এরকম 3 ভাগে ভাগ করা হয়েছে। এটার নাম হচ্ছে ক্রাস্ট বা ক্রেস্ট। ক্রেস্ট মানে হচ্ছে মাটি, এইটুকু, এই যে এইটুকু জায়গা হচ্ছে তুমি মাটি বলতে পারো। আর এটার নাম হচ্ছে ম্যান্টেল, এইটুকু জায়গার নাম হচ্ছে ম্যান্টেল। কেমন? ম্যান্টেল মানে হলো এখানে প্রচুর পরিমাণ খনিজ পদার্থ আছে এই জায়গাগুলোতে। এইটুকু টেম্পারেচার প্রায় 7000 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কল আসছিল, প্রতীক ফোন দিছিল, এই প্রতীক ফোন দিও না এখন। এটা 7000 ডিগ্রি সেলসিয়াস। কেমন? তো তুমি চিন্তা করো, এখান থেকে যদি তুমি লাভ মারো, এখানে যে তুমি তো গলে ভস্য যাবা পুরা, বাট ধরো তুমি গলো নাই, একটা টানেল খোঁড়া হয়েছে, তাহলে মনে রেখে এটার নাম হচ্ছে ক্রাস্ট, এটা স্কিন, মাটি পৃথিবীর, এটার নাম হচ্ছে ম্যান্টেল, আর এটার নাম হচ্ছে পৃথিবীর কোর। ওকে, এখন দেখো কি সুন্দর সুন্দর লাফায় লাফায় পৃথিবীর এক মাথাতে কোনো মাথায় পড়ে যাচ্ছে না? লক্ষ্য করছো কি হলো? এখানে জি, এটা একটু ভুল দেখাচ্ছে, এটা স্মল জি হবে, কিন্তু দেখছো এটা বড় জি লিখছে, এটা স্মল জি হবে। জি হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে, এবং কেন্দ্র পার হয়ে গেলে জি কিন্তু এখন উপরের দিকে চলে গেছে, রাইট? ফলে কি হলো, প্রথমে তার বেগ বাড়ছে, পরে আস্তে আস্তে বেগ কমে গেছে। এই দেখো, এই যে ও মাই গড, ওর পায়ের নিচে আগুন ধরে গেছে, দেখছো? জাস্ট সামথিং লাইক দিস, ও তো পুরো ভস্ম হয়ে যাবে। এখানে লিখছে যে এয়ার প্রেশার নিয়ার দ্য সেন্টার উড ক্রাশ ইউ টু ডেথ। তার মানে এত পরিমাণ মানে প্রেশার এবং টেম্পারেচার নিয়ে ভস্ম হয়ে যাবে পুরোপুরি। তো যাই হোক, এখন তোমাকে স্পেস শুটের মধ্যে মনে করে রাখা হয়েছে যাতে তুমি না পড়ো, ঠিক আছে? এখন তুমি লাভ দিছো। এখানে দেখো তোমার বেগ দেখাচ্ছে, দেখছো? এর আছে মাইল পার আওয়ার, 15,128 মাইল পার আওয়ার তোমার বেগ। সো এটা জুম আউট হবে একটু পরে, তুমি ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমাকে আবার বলছি এটা গোড়া থেকে কি মানে।
এই যে টেম্পারেচার দেখাচ্ছে এখানে, কোন অংশে টেম্পারেচার কত। লাস্ট মাথা চলে আসছে পুরা। আচ্ছা এখন দেখো লক্ষ্য করে আমি তোমাকে বলছি এটা মূলত ওরা কী বোঝালো। এখান থেকে তুমি যখন লাভ দিচ্ছ তখন তোমার বেগ কিন্তু জিরো। ওকে, তুমি বেগের দিকে খেয়াল করবা, তাহলে যত নিচে নামবা তোমার বেগ তত আস্তে আস্তে কিন্তু বাড়বে। এই যে এই দিকে লক্ষ্য করে এটা হচ্ছে বেগ দেখাচ্ছে, এই যে এই অংশে। একটু পরে দেখবা বেগটা কমতে শুরু করবে। এই তোমরা একটু কেউ প্রতীককে একটু ফোন দিয়ে বলো আমাকে কল না দিতে, প্রতীক বারবার কল দিচ্ছে, বেচারাকে কেটে দিছে। কেউ কেউ বলো যে প্রতীক ভাইয়া হচ্ছে লাইভে আছে, কল দিও না, আমার তো ফোন একটা, ওকে কেউ একটু কল দিয়ে বলো আমাকে কল না দিতে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফুল পিকচার। তাহলে এভাবে তুমি যদি আসলে একটা স্পেস শ্যুটে করে লাভ দিতে পারো তাহলে হয়তো বা পৃথিবী তুমি এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছাতে পারবে, বাট সেই ক্ষেত্রে তোমার বেগের মান কিন্তু হয়ে যাবে হচ্ছে অনেক অনেক বেশি। তো যাই হোক, এগুলো আমাদের কিছু স্পন্দনের ব্যাপার স্যাপার ছিল। এবার আমি তোমাকে কয়েকটা মজা জিনিস দেখাবো। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে পেন্ডুলামের ওয়েভ। পেন্ডুলাম ওয়েভ মানে হচ্ছে অনেকগুলা পেন্ডুলাম পরপর সাজানো আছে, দেখছো? অনেকগুলো পেন্ডুলাম। হ্যাঁ, এখন কি করবে, এই পেন্ডুলামগুলো সব একটা কণা চিন্তা করতে পারো। তো তুমি যদি এখন এই সবগুলো পেন্ডুলামকে একসাথে দেখো তখন এটা অ্যালাইন মনে হবে, এরকম মনে হবে। এবার দেখো কি করতেছে, এবার হচ্ছে এই সবগুলোকে ধরে একসাথে, এই সবগুলোকে একসাথে ধরে হচ্ছে ওই যে উপর থেকে ছেড়ে দিছে। সো তুমি খুব ভালো করে লক্ষ্য করো, বেশ মজা পাবা। ওকে ওকে ওকে, এই যে দেখছো, ইজন্ট দ্যাট নাইস? জিনিসটা দেখতে পুরোপুরি একটা ওয়েভের মতো না? আবার গোড়া থেকে দেখো, দেখো এখান থেকে ছাড়ছে, এই যে এখান থেকে ছাড়ছে, এবং তুমি লক্ষ্য করো এটা দেখতে জাস্ট একটা ওয়েভের মতন দেখা যাবে। এই যে ক্লিয়ার, একদম পুরো সাপের মতন কে যেন লিখছে, খুব মজা জিনিস, দেখছো? তো এটা কিন্তু একটা ওয়েভ, মেইনলি এটা একটা ওয়েভ, এবং এই ওয়েভের উপর যতগুলো কণা আছে এই কণাগুলো সবাই কিন্তু আন্দোলিত হচ্ছে বা স্পন্দিত হচ্ছে। তার মানে এখান থেকে তুমি যেটা শিখলে সেটা হলো যে ওয়েভ বলতে আসলে ইন্ডিভিজুয়াল কোনো কিছু বোঝায় না, অনেকগুলি কণা যখন একসাথে আন্দোলিত হয় তখন যে প্যাটার্নটা তৈরি হয় এর নাম হচ্ছে ওয়েভ। এটা আর একটা পেন্ডুলাম ওয়েভের এক্সাম্পল। দেখো এটা সেম জিনিস, এই যে তুমি যদি এটাকে টেনে ছেড়ে দাও ঠিক আগের মতন ইভেন্টে তুমি দেখতে পাবে। এই যে এটা একটু সুন্দর আগেরটা থেকে, একদম পুরো সাপের মতন। আর কিছুক্ষণ পর তুমি আর এটাকে চোখে ধরতে পারবো না, বিকজ এটার পজিশনটা আর ওরকম ইউনিফর্ম থাকে না, বাট স্টিল এটা কিন্তু একটা ওয়েভই আছে, বাট তুমি সেটা একবার হয়তো বা ক্যাচ করতে পারছো না চোখে। আচ্ছা, এটা এমআইটির একটা ভিডিও লেকচার, এটা একটা পার্ট। এখন একটা জিনিস বলি, মন দিয়ে শোনো। এটা সুরসলকা, তাই তো? কেউ আমাকে বলতে পারবা যে এইখানে কাঠের একটা বাক্স কেন লাগানো আছে? এই মৃধা, তারপরে আসিফ হান্নান, প্রান্ত, জাভেদ শারাফি, আবরার, বলতো আমাকে এইখানে এই কাঠের বক্সটা কেন লাগানো আছে? কমেন্ট বক্সে তাড়াতাড়ি আমাকে লিখে জানাও। এনি আইডিয়া? সুরসলাকে এরকম ধরে রাখলেই তো হলো, কাঠের বাক্সের কাজ কি? কেউ কেউ পারতেছো না? এনিবাডি? গৌরব আসছে। কি ভাই গৌরব, তুমি তো, আমি তোমাকে মিস করতেছিলাম। গৌরব কোথায় গেছিলা বাবা? বলো, এই কাঠের বাক্সটার কাজ কি? কাঁপবে না, এই বেটা থাপড়াবো ধরে ধরে। হৃদয় লিখছে কাঁপবে না, পণ্ডিত। মৃধা লিখছে হচ্ছে ফাঁপা। ফাঁপা তো কী হয়েছে, কি কেন লাগানো সেটা জিজ্ঞাসা করছি। মৃধা তোরা কিন্তু ক্লাসে ঢুকতে দেবে না মেয়ের পরে। পার্থ লিখছে হচ্ছে মাইক্রোফোনে সাউন্ড শোনার জন্য। আচ্ছা, পবিত্র গৌরব রায় কাপাকাপি করবে না, এই ছাগলের দল, এগুলো কি লিখতেছিস তোরা? আচ্ছা আমি বলি শোন, তোদের একটা জিনিস শেখাইছিলাম না ক্লাসে, এক মুখ খোলা নল দুই মুখ খোলা নল। যেটা জিনিস মনে করে দেখো সেটা হচ্ছে এরকম যদি একটা নল থাকে, এই দৈর্ঘ্য যদি হয় এল, তাহলে এখানে যদি আমি একটা ওয়েভ দেই, ওয়েভটা কী হয়, এখান থেকে ধাক্কা লেগে এটা কিন্তু আবার উপরের দিকে ব্যাক করে, মনে আছে? এবং এই ফ্রিকোয়েন্সির মান ছিল হচ্ছে V/4L। মনে করে দেখো, এটা পড়েছিলাম ক্লাসে। আর যদি দুই মুখ খোলা নল হয়, দুই মুখ খোলা নল মানে হচ্ছে
এই যে এই মুখ খোলো এই মুখ খোলো, তখন কি হয়, এখান থেকে কম্পন আসলে কম্পনটা এইদিকে এসে এবার ধাক্কা লেগে কিন্তু ব্যাক করে চলে যায়। তো এই ক্ষেত্রে যদি নলের দৈর্ঘ্য এল হয়, এই ফ্রিকোয়েন্সিটার মান হয় হচ্ছে V/12। তো এই V/12কে বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। রেজোনেন্স রেজোনেন্স কথাটার বাংলা কী বোঝায়? অনুনাদ। এটা মানে বোঝাচ্ছে যে একটা এক মুখ খোলা নল এই ফ্রিকোয়েন্সিতে কাঁপতে পছন্দ করে, আর একটা দুই মুখ খোলা নল এই ফ্রিকোয়েন্সিতে কাঁপতে পছন্দ করে। আচ্ছা, আমার বাতাস উড়ে যাচ্ছে। কে লিখছে সাউন্ড নয়েজ ক্যান্সেলেশন? সাদিক, আমাদের বাংলাদেশে যে এত বিজ্ঞানী, এরা যে কোথায় কোথায় লজিক একটা পায়, হ্যাঁ, কী সমস্ত লজিক দিচ্ছে, তোদের পরীক্ষার খাতাতে আন্ডা দিয়ে দিব পুরোপুরি। তো যাক, শোন শেখ, তার মানে একটা দুই মুখ খোলা নলের এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিতে সে কাঁপতে পছন্দ করে। ক্লিয়ার? সো এই ফ্রিকোয়েন্সি তুমি যদি তাকে দিতে পারো, তখন এর মধ্যে বাতাস অনেক বিস্তারে কাঁপবে এবং অনেক লাউড সাউন্ড এখান থেকে উৎপন্ন হবে। তো এই ইভেন্টটার নাম হচ্ছে রেজোনেন্স। আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম না ক্লাসে, যে এমনিতে নাচুনি বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি। মানে হলো সে যে ফ্রিকোয়েন্সিতে কাঁপতে চায়, তুমি ঠিক ওই ফ্রিকোয়েন্সিতে তাকে কাঁপাচ্ছ, এটার নাম হচ্ছে রেজোনেন্স। তো চলো আগে তোমাকে রেজোনেন্স দেখায়, সেটা দেখানোর আগে তাহলে বুঝতে পারবা যে রেজোনেন্স আসলে হয় কি। আচ্ছা, গুড। এটা একটা খুব কাঙ্ক্ষিত ভিডিও তোমাদের, ওকে? এটা সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটির একটা ভিডিও, ওরা ডেমনস্ট্রেশন করে দেখাইছিল। দেখো, এটা একটা কাঁচের গ্লাস, ওকে? একটা কাঁচের গ্লাস, আর ওই পিছনে একটা লাউড স্পিকার আছে। তুমি এটা খুব চিকন সাউন্ড শুনতে পাবে, এবং সাউন্ডের সাথে সাথে দেখো এই গ্লাসটা কী করতেছে, এটা ভালো করে দেখে নাও। গ্লাসটা লক্ষ্য করছো কী করতেছে? আমি একটু ইন্টারাপ্ট করি। গ্লাসটা এই যে ভাইব্রেশনটা দিচ্ছে না, এই ভাইব্রেশনটা দিচ্ছে মানে, এটাকে কিন্তু খবরদার কেউ নেগেটিভভাবে নিও না, এই ভাইব্রেশনটা নিচ্ছে মানে বোঝাচ্ছে যে গ্লাসটা কাঁপছে, এবং কাঁপার সময় সে কোন ফ্রিকোয়েন্সিতে কাঁপতে পছন্দ করে। তো এই গ্লাসের কিন্তু একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আছে। তুমি যদি এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ঠিক একটা লাউড স্পিকার থেকে উপর দিতে পারো, তখন এর কম্পনের বিস্তার আস্তে আস্তে বাড়ে। মানে প্রথমে সে আস্তে আস্তে কাঁপে, পরে তার বিস্তার বাড়ে, বাড়তে 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 তুমি কোনো একটা পর্যায়ে দেখবে গ্লাসটা ভেঙে গেছে। ওয়াচ। দেখছো? দেখছো গ্লাসটা ভেঙে গেছে? আবার একটু মাঝখানে দেখো, এই যে একটু একটু জাস্ট আগে থেকে টেনে দিই, সাউন্ডটা একটু শোনার চেষ্টা করো। সাউন্ডটা কীরকম ফ্রিকোয়েন্সি ছিল শুনছো কানে? গ্লাসের দিকে তাকাও। দেখছো? সো তুমি সাউন্ড দিয়ে একটা গ্লাসকে ভেঙে ফেলতে পারো, সাউন্ড দিয়ে একটা গ্লাসকে ভেঙে ফেলতে পারো। এটার নাম হচ্ছে রেজোনেন্স। মানে হলো গ্লাসটা যে ফ্রিকোয়েন্সিতে কাঁপতে চায়, তুমি ওই ফ্রিকোয়েন্সি যদি তার উপর আরোপ করতে পারো, দেন গ্লাসটা ভেঙে যাবে। আমি তোমাকে এক্সাম্পল দিয়েছিলাম, এটা দিয়ে কিন্তু কিছু মেডিকেল সার্জারি করা যেতে পারে। সাউন্ড দিয়ে তুমি পিত্তথলিতে বা মানুষের পেটে যদি পাথর হয়, এই পাথর এই প্রিন্সিপালে ঠিক এক্স্যাক্ট তার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দিয়ে তুমি তাকে কিন্তু ব্রেক করে ফেলতে পারো। বুঝতে পারছো? আর একটা ভিডিও দেখো, এটাও সেম, এই গ্লাস ভাঙার ভিডিও। দেখো, এই যে সাউন্ড আসতেছে, এটা গ্লাস, এটা ভালো করে বুঝতে পারবে। আগে যে ফ্রিকোয়েন্সিটা, ওই ফ্রিকোয়েন্সিটা কিন্তু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি না, আরও হাই ফ্রিকোয়েন্সি, মানে চিকন সাউন্ড লাগবে। চিকন সাউন্ড দেখছো? ওয়াচড? দেখছো? সো তুমি গ্লাসের কম্পনটা দেখো, দেখছো কি করতেছে? ওয়াও, ইটস নাইস, ইটস বিউটিফুল। দেখছো? সো এটা রেজোনেন্সের একটা পারফেক্ট এক্সাম্পল। তার মানে হতে চায়, তুমি যদি ঠিক ওই ফ্রিকোয়েন্সি তার উপর আউট করতে পারো, তখন এখান থেকে রেজোনেন্স তৈরি হয়। তার মানে এই যে নলের মধ্যে যে বাতাস, আমি যদি এই নলটা চিন্তা করি, এই নলটা, এটাকে আমি বাজাতেও পারি যদি চাই। এটা বাজাইছিলাম কোনো এক সময়। ওয়াও,
তো এটা মানে হচ্ছে এর যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, আমি ওই ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমার মুখ দিয়ে এর মধ্যে প্রবেশ করতে পারছি। সো একটা বস্তু যে ফ্রিকোয়েন্সিতে কাঁপতে চায়, তুমি ওই ফ্রিকোয়েন্সি যদি তার উপর আরোপ করো তখন তার বিস্তার বেড়ে যায়। এটার নাম হচ্ছে রেজোনেন্স। এখন পণ্ডিতের দল, আমি প্রশ্ন করছিলাম যে এই টিউনিং ফর্কের সাথে হচ্ছে এই যে এই টিউনিং ফর্কের সাথে কেন এই বায়ুস্তম্ভ লাগানো আছে, তোদের অ্যান্সারটা কী হতো শোন। তোদের অ্যান্সার হওয়ার কথা হচ্ছে, মন দিয়ে শোন, এই সুরশলাকার যে ফ্রিকোয়েন্সি আর এই নলটা যে ফ্রিকোয়েন্সিতে কাঁপতে চায়, এই দুটো ফ্রিকোয়েন্সি সেম। আবার শোন, সুরশলাকা যে ফ্রিকোয়েন্সিতে কাঁপতে পছন্দ করে এবং এই বায়ুস্তম্ভ যে ফ্রিকোয়েন্সিতে কাঁপতে পছন্দ করে, এই দুটা ফ্রিকোয়েন্সি সেম। ফলে হোয়াট হ্যাপেন্স, তুমি যখন বাড়ি দাও তখন এই সুরশলাকা কাঁপতে কাঁপতে এই বাতাসের স্তম্ভ কাঁপতে শুরু করে। ফলে এর ফ্রিকোয়েন্সি সাউন্ড আর এর ফ্রিকোয়েন্সি সাউন্ড, দুইটা সাউন্ড যোগ হয়ে একটা লাউড সাউন্ড এই মাইক্রোফোনে রিসিভ হবে। কথাটা বুঝছো কি বলছি? সো দেখবা পৃথিবীতে সুরশলাকা যে সমস্ত জায়গাতে এক্সপেরিমেন্টাল ইউজ করা হয় সব একটা কাঠের বক্সে লাগানো হয়। ইভেন তোমাকে কেউ যদি কখনো প্রশ্ন করে যে এই লাউড স্পিকার একটা কাঠের বাক্স কেন আছে, ওয়াচ, এই লাউড স্পিকার দেখো একটা কাঠের বাক্স লাগানো আছে। এর মূল কারণ কি, এখানে স্পিকার আছে, এইটার যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সিতে এই কাঠের বাক্সটাও রেজোনেন্স করতে পারে। এই জন্য তুমি যে কোনো লাউড স্পিকারের মধ্যেও কিন্তু এরকম কাঠের বাক্স পাবা। মাথার মধ্যে ঢুকছে? তার মানে হচ্ছে যে এই বস্তুটা যে কম্পাঙ্কে কাঁপতে যাচ্ছে, এই বায়ু ঠিক ওই কম্পাঙ্কেই কাঁপতে যাচ্ছে। এই জন্য দেখো কী হবে অ্যাকচুয়ালি, তুমি যদি বাড়ি দাও, এই যে একটা জাস্ট আঘাত করো, লক্ষ্য করছো এই সাউন্ডটা কিন্তু এইটা এবং এই বায়ুস্তম্ভ দুইটার মিলিত সাউন্ড আসছে। বাট তুমি যদি এইটা ছাড়া শুধুমাত্র এটা কাঁপাতে, তুমি এত জোরালো সাউন্ড কিন্তু পাইতে না। ক্লিয়ার? এইটা এবং এটা ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, লক্ষ্য করো। এখানে কি বুঝছো কি হলো? মাথা মনে ঢুকে নাই, এদিকে খেয়াল করো, এটা মজার কাজ করছে এখানে, আমি না বলে বুঝতে পারবো না। আচ্ছা, এই বাক্সের সাথে এই বাক্সটা কিন্তু মুখোমুখি লাগানো, দেখছো? খুব মন দিয়ে খেয়াল করো, জিনিসটা বেশ মজার। এটার নাম হচ্ছে পরবশ কম্পন। দেখো, আমি কাঁপাবো ওইটারে, কিন্তু কাঁপবে হচ্ছে। তো আমি যদি এটাকে বাড়ি দেই, একা বাড়ি দেওয়ার সাথে সাথে বাতাসের স্তম্ভ ভাইব্রেশন হবে। এই ভাইব্রেশনটা এই ওয়ে দিয়ে গিয়ে এই নলটাকে কাঁপানো শুরু করবে। আবার খেয়াল করো, আঘাত করছে এটাকে আঘাত করার সাথে সাথে হচ্ছে এখান থেকে ভাইব্রেশনটা ওর কাছে গেছে, গিয়ে একে কাঁপতে শুরু করছে। কাঁপছে, রাইট? এখন দেখো ওকে থামাই দিছে, থামাই দিবে, এই যে ও কিন্তু থেমে গেছে, বাট স্টিল ইটস ভাইব্রেটিং। এবং এই সাউন্ডটা কিন্তু আসছে এর থেকে না, থেমে গেছে কিন্তু। ওকে, বুঝতে পারছো? তার মানে তুমি যদি চাও একটা সুরশলাকে দিয়ে আরেকজনকে কাঁপাতে পারো। এটা নাম মনে রাখবে, এটার নাম হচ্ছে পরবশ কম্পন। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। তোমরা কি বুঝতে পারছো পরবশ কম্পন জিনিসটা কি, যে একজনকে দিয়ে আরেকজনকে কাঁপানো? আরও কিছু মজার এক্সপেরিমেন্ট এখানে হবে। তোমরা পড়তা না ওই যে বিটের সময় ওই যে কিছু ঘর বানানো হলো, মোম লাগানো হলো, তো দেখো এখন কি করছে, এখন হচ্ছে এখানে একটা ছোট্ট ভারী বস্তু যুক্ত করে দিয়েছে। তাহলে তোমরা বলো তো এখন কি দুইটার ফ্রিকোয়েন্সি সেম থাকবে? নো। সো এইটার ফ্রিকোয়েন্সি এখন বেশি, এইটার ফ্রিকোয়েন্সি কিন্তু কমে গেছে। মানে হচ্ছে এর অত ফ্রিকোয়েন্সিতে কাঁপতে পারে না, বিকজ তুমি যে মোম লাগাই দিছো ওর সাথে। ক্লিয়ার? দেখো এখন লক্ষ্য করো, ভেরি গুড, নো সাউন্ড। ব্যাপারটা ক্লিয়ার? কি মার্ভেলাস এক্সাম্পল। দেখো আগের বার কি হয়েছিল, আগের বার এটা কিন্তু ছিল না, ওই অংশটা ছিল না। ফলে একে যখন তুমি আঘাত করছিলে, এর ফ্রিকোয়েন্সি আর ওর ফ্রিকোয়েন্সি মিলে গেছিল। ওকে, ফলে এইটা কাঁপালে ও কাঁপতেছিল। এখন কি হয়েছে, এখন আমি একটু হালকা ভর বাড়াই দিছি, ফলে এর ফ্রিকোয়েন্সি আর ওর ফ্রিকোয়েন্সি কিন্তু এখন আর ম্যাচ করতেছে না। ম্যাচ না করার জন্য তুমি এটা আঘাত করছো। ওকে, এই যে দেখো খেয়াল করে, এই যে এখন এইটাই আমি আঘাত করছি, শুধুমাত্র এই কাঁপতেছে, এটা কাঁপছে না। ক্লিয়ার? এটা এখন অফ রেজোনেন্স, এটা এখন অফ রেজোনেন্স। ক্লিয়ার? তার মানে তুমি এখানে পরবশ কম্পনও শিখলে, রেজোনেন্সটাও বুঝলে, যে রেজোনেন্স মানে হলো একজনকে দিয়ে তুমি আরেকজনকে কাঁপাচ্ছ।
এবার এখানে বিটের খেলা দেখাবে। দেখো একটা রিয়েল এক্সাম্পল, এইটার ফ্রিকোয়েন্সি আর এর ফ্রিকোয়েন্সি সামান্য ডিফারেন্স, খুব সামান্য। ফলে তুমি দুজনকে যদি একসাথে আঘাত করো তখন এখানে বিট তৈরি হবে। এবং আমি তোমাদের আগে একটা ভিডিওতে বিট শুনিয়েছিলাম মনে হয়, দেখো। তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো যে বিট শুনতে পাচ্ছ কিনা। অঙ্গন কি লিখছে, যদি আমার আর ইশতিয়াকের কম্পাঙ্ক এক হয় আর যদি আপনি ইশতিয়াককে কাঁপান তাহলে আমিও কাঁপবো কি? ইয়েস, একদিন তোদের ঝোলাই কাঁপায় দেখানো দরকার, আসলে তোদের কত কাঁপাকাঁপি করতে ইচ্ছা করতেছে। কাঁপাবো একদিন দেখি। তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করো, আই থিঙ্ক তুমি বিট শুনতে পাইছো এখানে। ওকে, দুইটা ফ্রিকোয়েন্সি প্রায় ক্লোজ। তুমি দুজনকে যদি আঘাত করো একসাথে, দেখছো, ইটস কল্ড বিট। দুইটা ফ্রিকোয়েন্সি সামান্য ডিফারেন্স, ইট কল্ড বিট। সাউন্ড আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, সাউন্ড মুভ করছে। আর এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম প্রথমে, এই এক্সাম্পলটা, এটার নাম ছিল রেজোনেন্স। অর্থাৎ তোমার দেখো এইটা দিয়ে আমি ওটাকে কাঁপাচ্ছিলাম। আরেকবার লাস্টটা খেয়াল করে দেখো, এটা ভালো করে শুনতে পাচ্ছ কিনা, বুঝছো কিনা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। রেজোনেন্সটা যে আমি এটাকে আঘাত করছি, এই বাতাসের স্তম্ভ কাঁপছে, কেঁপে এই স্তম্ভটা একেও কাঁপাইছে, ফলে এও কাঁপতে শুরু করছে। খেয়াল করো, দিস ইজ দ্য পাওয়ার অফ ফিজিক্স। একে কাঁপাইছিলা কিন্তু এখন বন্ধ করে দিছে ওকে, বাট স্টিলও কাঁপতেছে। দেখছো? সো ফিজিক্স মানে কিন্তু শুধু আমি কাগজে কলমে এরকমভাবে কাদা 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 ইকুয়েশন লিখবো, এই যে এগুলো সমস্ত জিনিসপত্র, যে এটা এ মানে কিন্তু শুধু ফিজিক্স না, এটা হচ্ছে ফিজিক্সের থিওরি। আর এই থিওরি দিয়ে তুমি যা কিছু করবা সেটা হচ্ছে ফিজিক্সের অ্যাপ্লিকেশন। এবং অ্যাকচুয়ালি ফিজিক্স যারা অ্যাকচুয়ালি ফিল করতে পারো তোমরা, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে এর থেকে চমৎকার জগৎ আসলে আর হতে পারে না। বাট তোমাকে জিনিসটা একদম গোড়া থেকে মানে ফিল করতে হবে যে আসলে কী বলতে যাচ্ছে ও। বইতে লেখা আছে আর ওইটা রিয়েল লাইফে কোথায় আমি দেখি, এই দূরে যখন সামঞ্জস্যতা আসবে তোমার কাছে, তখন এটাকে ভালোবাসতে শিখবা তুমি, চরম প্রেম হয়ে যাবে সাথে, বুঝছো? আচ্ছা, এইবার তোমাদের গিটারের তারের কম্পন দেখাবো। এবং এই ভিডিওটা কীভাবে নয় আমি বলি, গিটারের এই যে হোলটা ওর নিচে একটা ক্যামেরা সেট করা হয়েছে, মানে ক্যামেরাটা ওই বক্সের ভেতরে, আর স্ট্রিংটা কীভাবে কাঁপতেছে এইটার ভিডিও দেখানো হচ্ছে। খেয়াল করো, দেখছো 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 তারে কম্পন দেখছো? এটা তো ফার্স্ট যেহেতু তোমার চোখ ধরতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি দিস হ্যাপেন্স। ওকে, এটাকে স্থির তরঙ্গ, দেখছো? ওয়াও, এটা ভায়োলিন। ক্লিয়ার? লুপ দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু একাধিক লুপে কাঁপছে, অথবা 5টা লুপ, 10টা লুপ, 20টা লুপে কাঁপছে তারটা, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আর একটা ওয়েতে তোমাকে দেখাই।
ইজন্ট দ্যাট গুড? দেখো গিটারে কিন্তু 6টা তার, একটা চিকন থেকে আস্তে 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 মোটা হয়েছে, দেখছো? এবং তারগুলো কিভাবে কাঁপছে। এবং তোমরা আরেকটু যদি কেউ কেয়ারফুলি দেখো তাহলে বুঝবে এটা কিন্তু লো ফ্রিকোয়েন্সিতে কাঁপছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য বড়, আর এগুলো তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ছোট, দেখছো? যত ডান দিকে যাবা তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট, ছোট বলে ফ্রিকোয়েন্সি বেশি। তো যাই হোক, আমি আশা করি তুমি বুঝতে পেরেছো যে আসলে কী হয় একটা গিটার বাজানোর সময়। তো মিনওয়াইল আমি তোমাদের উপলক্ষে এখন কয়েকটা কথা বলি, একটু শোনো। সেটা হচ্ছে এখনকার জামানাতে শুধুমাত্র বুকিশ নলেজ দিয়ে ওকে জীবনে ভালো কিছু করা আসলে সো টাফ। সো তোমাকে যেটা করতে হবে তা হলো, আর একটা জিনিস তোমাকে বলি, সেটা হলো তুমি কম যদি পড়ো, তুমি কম কম যদি শিখো, মজা লাগবে। কেন মজা লাগবে? বিকজ ব্রেনে তোমার প্রেশার পড়ছে না। আর ব্রেনে প্রেশার করবে না, দিনভর শুধু খাবো আর ঘুমাবো, এটা একটা মাস্তির জীবন। এই জীবনও সবাই পছন্দ করে, ওকে? কিন্তু অ্যাকচুয়ালি এই জীবনের মাহাত্ম্য বা এই জীবন দিয়ে খুব একটা বেশি দূর তুমি যেতে পারবে না। তোমার ব্রেনকে তুমি যত বেশি স্ট্রেস দিবা, ওকে, তোমার ব্রেন কিন্তু তত বেশি পাওয়ারফুল হবে। আর পাওয়ারফুল ব্রেন দিয়ে হচ্ছে কোনো একটা প্রবলেম যেগুলো আসলে মানুষের জন্য করার দরকার সেটা করা যায়। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি তা হলো যে যা কিছু তুমি পড়ছো এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা সাথে সাথে চিন্তা করবা। তুমি যা কিছু বইতে পড়ো এর অ্যাপ্লিকেশন তোমার আশপাশ দিয়েই ঘুরে বেড়ায়, জাস্ট দেখার জন্য আলাদা দৃষ্টিভঙ্গি থাকা দরকার। বুঝতে পেরেছো? তো আমি আশা করবো তোমরা ম্যাথ করো বা ফিজিক্স পড়ো, এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আগে জানবা, জানার পর তারপর সেটাকে একদম ব্রেনে একসাথে গেঁথে রাখবে, যাতে হচ্ছে সেটা জীবনে কখনো না ভুলে। এই জ্ঞানটার নাম হচ্ছে প্রকৃত জ্ঞান। আর বুকিশ জ্ঞান আসলে এটা খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট না লাইফে। এবং তোমাদের বলি, শোনো, আমি যে বোর্ডে পড়াই, তোমাদের মাঝে মাঝে বলি, বোর্ডে যদি আমি তোমাকে ভুলও পড়াই বা কিছু যদি নাও পড়াই, ইউ উইল ফিল নাথিং। ঠিক আছে ভাই বলছে মানে বলছে। বাট আমি তোমাকে যদি বলি যে ধর আমি একটা লাইট বাল্ব বানাচ্ছি, সাপোজ এটা একটা লাইট বাল্ব, আমরা এখন এটা নিয়ে কাজ করতেছিলাম, এটা একটা প্রোডাক্ট মেনলি। তো এই লাইট বাল্ব তুমি তো টাকা দিয়ে কিনবে নাকি? ধরো এটা 500 টাকা দিয়ে তুমি কিনছো। তা 500 টাকা দিয়ে কেনার পর যদি এটা নষ্ট হতে থাকে, বারবার কি আমি তোমার বাড়িতে এটা ঠিক করতে যাব? নিশ্চয়ই না। সুতরাং এর মধ্যে কী পরিমাণ নলেজ লাগবে চিন্তা করো। এটা বানানোর পর ওয়ান টাইম বানানো হয়েছে এবং তোমাকে 2 বছর তার সার্ভিস দিতে হবে। এটার নাম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আর এর বেসিক কিন্তু ফিজিক্সের মধ্যে আছে। এটাকে অ্যাপ্লিকেশন দিয়ে তারপর হচ্ছে এটা ইঞ্জিনিয়ারিংয়ে কনভার্ট করা হয়েছে। সো তুমি যা কিছু পড়ছো, যা কিছু শিখছো, এগুলোকে মন দিয়ে বুঝো, ফিল করার চেষ্টা করো, ভালোবাসতে শিখো, তাহলে দেখবো না পড়াশোনা মজা লাগবে। আর পড়াশোনা একটা শ্রেণীর স্টুডেন্ট কখনো বুঝেও না, ওরে তুমি পিঠায়ও পড়াশোনা বুঝতে পারবে না। ও হচ্ছে মনে করে যে পড়াশোনা মনে হচ্ছে মুখস্থ করবো, সেটা খাতাতে উগলাই দিয়ে আসবো, পরীক্ষাতে A+ তালি হবে। ওই ছেলের জীবনে বা ওই মেয়ের জীবনে কিন্তু খুব সাফার করবে, বিকজ ও যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে যাবে ও দেখবে যে বইয়ের কোনো জ্ঞানের কাজে লাগতেছে না, বইয়ের বেসিক থেকে যা যা আউটপুট ওইটা কাজে লাগতেছে। এই জন্য এখন থেকে ব্রেনকে শার্প করো, যাতে জীবনে ভালো কিছু করতে পারো। আর বড় স্বপ্ন দেখো। পৃথিবী, আমার মনে হয় না আল্লাহ এত দ্রুত ধ্বংস করবে, বিকজ কোরআন শরীফে তো লেখা আছে না যে পৃথিবীতে একজনও যদি ভালো মানুষ থাকে কিয়ামত আসবে না। টেনশন করো না, পৃথিবী ধ্বংস হবে না। হয়তো আমাদের মানুষ জাতির অনেক ক্ষতি হবে, আমরা হয়তো বা পিছিয়ে যাব। পড়াশোনা বন্ধ করো না, পড়াশোনা চালিয়ে যাও। আর আল্লাহর কাছে দোয়া করো নিজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য, যে আমরা যেন সবাই একটা স্বাভাবিক সুস্থ জীবনে আবার ফিরতে পারি। ঠিক আছে? সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। ভরসা রাখো, আল্লাহকে ডাকবা, তাকে রেসপেক্ট করবা, আর সাথে সাথে নিজের জীবন ভালো করার জন্য যা যা কিছু করণীয় সব কিছু করবা। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার। আমি দেখি এরপরে একদিন চ্যাপ্টার 10 এর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ তোমাদের চ্যাপ্টার 10টা পড়িয়ে দিব। ঠিক আছে? টাটা, ভালো থেকো।